আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জয় বাংলা স্লোগান দিতে দিতে তারা সেখানে আমাদের প্রিয় গান, মাটি ও মানুষের গান, বাংলার গান, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তারা জাতীয় সঙ্গীত গেয়েছেন এবং জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে সেখানে বৃষ্টি বিঘ্নিত হয়েছিল। আমি অনেকবার বলেছি, আবারও বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জয় বাংলা, এই দুইটা জিনিস বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন কেউ একেবারে কফিনে ভরে ফেলতে পারবে না, কেউ কবর দিয়ে ফেলতে পারবে না, নিশ্চিহ্ন করা তো দূরের কথা। এবং যত বাধা এসেছে তত বাধাতেই, মানে ইউনূস সরকারের যে বাধা, রিপিট করি, শেখ হাসিনার মুক্তিযুদ্ধ, শেখ হাসিনার সরকারের, শেখ হাসিনার বললে হয়তো ভুল হবে ব্যক্তি হিসেবে বললে, বিএনপিতে এখনো যথেষ্ট পরিমাণ মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযুদ্ধপন্থী আছেন। আমি আজকেও কথা বলেছি, দু একদিনের মধ্যে আপনারা শোতেও দেখবেন বিএনপির মানুষজনকে, যেরকম ক্যামেরায় বলেন এরকম অন্তরে পালন করেন সেরকম আছে। সুতরাং সবাইকে জয় বাংলা এবং বঙ্গবন্ধু এইটা মানতেই হবে। সেটা আবার প্রমাণ হয়ে গেছে একেবারে 25শে মার্চ সন্ধ্যায় স্বাধীনতা দিবসের শুরু হওয়ার আর কিছুক্ষণ আগে বাংলাদেশে জাতীয় শহীদ মিনারে কিছু মানুষ, এবং বলতে পারেন গত 2 বছরের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী জমায়েত, এটাও ইউনূস সরকার করতে দেয়নি। এবং ইউনূস সরকার ক্ষমতায় থাকলে পরে এটা করতে পারতো কিনা আমার সন্দেহ আছে। জমায়েত হয়েছিলেন বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে, এবং সেখানে আরো বেশ কয়েকজন, আমি সবার নাম বলছি না, সেই কাল আমি বিস্তারিত আয়োজকদের সকলের নাম বলবো। এবং সেখানে বাংলাদেশের বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। তারা প্রথমে একটা ব্যানার নিয়েছেন, সেই ব্যানারটিতে লেখা ছিল মার্চ 71 স্মরণে সম্মিলিত আয়োজন 2026 আলোর মিছিল, 25 মার্চ 2026 সন্ধ্যা 7:30 কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জগন্নাথ হল গণকবর, ইন মেমোরি অফ দ্য জেনোসাইড ইন 1971। সেখানে একেবারে ফেলনার মতো জমায়েত না, ওই চোরের মতন বা ঝটিকা মিছিলের মতন আওয়ামী লীগ ছাত্রলীগ যা করে সেরকম না। এবং তারা বীর দর্পে শহীদ মিনারে সে অনুষ্ঠান আয়োজন করেছেন। সেখান থেকে তারা জয় বাংলা স্লোগান দিয়েছেন। জয় বাংলা স্লোগান দিতে দিতে তারা সেখানে আমাদের প্রিয় গান, মাটি ও মানুষের গান, বাংলার গান, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তারা জাতীয় সঙ্গীত গেয়েছেন এবং জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে সেখানে বৃষ্টি বিঘ্নিত হয়েছিল অনুষ্ঠান। এবং জাতীয় সঙ্গীত শেষে তাদের হাতে আরো একটি ব্যানার, জাতীয় সঙ্গীত শেষে না, তার ইতিমধ্যেই তাদের হাতে আরো একটি ব্যানার ছিল। সেই ব্যানারটিও ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়কার ছবি সম্বলিত আঁকা ছবি দিয়ে। সেইটিতে লেখা ছিল জয় বাংলা, 25শে মার্চ কালরাত্রি গণহত্যা, সেসবের মধ্যে দিয়ে, এবং শিল্পীর তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের 25শে মার্চের সেই কালরাত্রির বিভৎসতা। এবং সেগুলো নিয়ে বেশ উল্লেখযোগ্য সংখ্যক জমায়েত জাতীয় শহীদ মিনার প্রকম্পিত করেছেন। বাগড়া সেধেছে একটু পরে, এই সেখান থেকে আলোর মিছিল প্রজ্বলন, মোমবাতি প্রজ্বলন করে যাওয়ার কথা ছিল জগন্নাথ হলের সেই কুখ্যাত বদ্ধভূমিতে, যেখানে সেই 25শে মার্চ রাতে জগন্নাথ হলের নিরীহ মানুষজনকে হত্যা করা হয়েছিল। সেইখানের পথে রওনা দিয়েছিলেন এই সময়ের সাহসী মানুষগুলো, কিন্তু বৃষ্টি বিঘ্নিত সেই প্রোগ্রামটি বাস্তবায়ন করা যায়নি। তারা সেখানে না গিয়ে শহীদ মিনারের আশেপাশে যেখানে বৃষ্টি, প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ফলে মোমবাতি প্রজ্বলন করে যাওয়ার পরিস্থিতি ছিল না। তারপর যেখানে পারে আশ্রয় নেই। কিন্তু সেই পর্যায়ে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে আবারও এক কুলাঙ্গার সেখানে এসে উপস্থিত হয়, এবং উপস্থিত হয়ে আয়োজকদের এবং সেখানে অংশগ্রহণকারীদের কাউকে কাউকে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে একটি ব্যানার, সেই ব্যানারটি সে কেড়ে নেয়, ফেলে দেয়, এবং ব্যানারটিতে সে লাথি দেয়। সে বলার চেষ্টা করে আবার সেই পুরনো রূপ, সেই পুরনো বুলি, ফেসিবাদের দোসর, আওয়ামী লীগের, এখানে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হচ্ছে, হ্যান তেন। এবং সে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়েছে, এটাই সবচেয়ে দুঃখজনক। যাক, এই সিচুয়েশনে সেখানে
অনুষ্ঠানের আয়োজক যারা তারা কেউ থেমে যাননি। এবং যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই 2 বছরের মধ্যে, মানে 5ই আগস্ট 2024 আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে এই যে আরেক আগস্ট আসতে যাচ্ছে 2-3 মাস পরে, এর মধ্যে এ ধরনের বাংলাদেশে ইউনূস আমলে এই পরিবেশ ছিল না, এই ধরনের আয়োজন করা যায়নি, ছোটখাটো কোনো আয়োজনই করা যায়নি। এদের কেউই আওয়ামী লীগের লোক না, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা বলার জন্য আওয়ামী লীগ হতে হয় না। বাংলাদেশে আমাদের মাইন্ডসেটে আওয়ামী লীগের চাল চলন, আওয়ামী লীগের শাসন এই জায়গাটাই প্রবলেম করে দিয়ে গেছে যে জয় বাংলা মুক্তিযুদ্ধ যেন আওয়ামী লীগের, এটা যে বলবে তারাও আওয়ামী লীগের। কিন্তু জয় বাংলা মুক্তিযুদ্ধ যে আম জনতার, সেটা বিএনপির কোন কোন নেতা আমাদেরকে মাঝে মধ্যে স্মরণ করান। সেই জায়গাটায় আজকের এই প্রতিবাদ, এমনকি প্রতিবাদ না বলি আমরা, আমাদের এই কাল রাতে স্মরণে যে আয়োজন, সেই আয়োজন কি এই বার্তা দেয় যে যতই বাধা বিঘ্ন থাকুক, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা, এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র থেকেই জেগে উঠবে এবং জেগে উঠছে। মৌলভী সাহেবের তো ফতোয়ার অভাব নাই, এদের তো ফতোয়ার শেষ নাই। এরা যাহা, এরা মহাজ্ঞানী মহাজন, এরা যে পথে করিবে গমন তাহাই আমাদের স্মরণীয় করে রাখতে হবে, বরণীয় করতে হবে। যেমন ইসলাম কায়েমের জন্য এখন হিন্দু কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেয়, ইসলাম কায়েমের জন্য নারীকে তারা এখন রাতের 12টায় বাইরে থেকে বাইর করে ঘরে ঘরে পাঠায়, এখন যায়। কিন্তু আমরা শাহবাগের দিনের বেলায় যখন আন্দোলন করতাম সেটা ছিল হারাম আন্দোলন, কারণ ওই আন্দোলনটা তাদের বিরুদ্ধে ছিল। এখন জামাতেরা স্মৃতিসৌধে যাবে, কত কত জায়গাতেই যাবে, এরা সব জায়গায় যেতে পারে, এদের পক্ষে কোথায় যাবেন না তারা। এরা ক্ষমতার সাথে, পৃথিবীতে জামাতের সাথে বড় মুনাফেক বা ভণ্ড বা হিপোক্রেট তো আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দল নাই, এদের পক্ষে সবকিছুই সম্ভব। তো আমার হাসি আসতেছে যে তারা সেই স্মৃতিসৌধে যাচ্ছে যেটা তারা বিরোধিতা করেছিল, এটাও এক হিসেবে তাদের পরাজয়, সেইখানে তাদের দাঁড়াতে হচ্ছে, এটাও তাদের জন্য পরাজয়। মজার বিষয় হলো, আজকে আমি আরেকে একজন ভিডিও পাঠাইছে, সেটা হলো যে 1.5 ফুট একটা নাকি 36 ইঞ্চি একটা মৌলবী আছে, মানে 35 বছরের যে শিশু বক্তা মেদানি না ফেদানি কি যেন, রবিকুল মেদানি না ফেদানি, সে দেখি ভিডিওতে বলতেছে সে নাকি কই থেকে কই যাইতেছে, বললো নেত্রকোনা থেকে নাকি ঢাকা যাইতেছে না কোথায় যাইতেছে, কোথাও তেল নাই। যে মন্ত্রী সাহেব এগুলো কি বলে, দেখেন আমরা বললে তো হয়ে যাবো শেখ হাসিনার দোসর, আমাদের বলতে হবে তেল আছে। তো যে মৌলানা পেদানি সাদানির এই তো বলতেছে যে তেল নাই, মৌলভী সাহেবেরাও বলতেছে তেল নাই, লোকজনও বলতেছে তেল নাই, কিন্তু মন্ত্রী দেখলাম আজকে নাকি কালকে হুমকিও দিয়েছে, কে বলে তেল নাই আমার কাছে পাঠায় দেন। ঠিকই বলছে, তেল তো মন্ত্রীদের মুখে তো তেলের অভাব নাই, মন্ত্রীদের মুখে তো তেলের অভাব নাই, তাই তারা ওটা বলতেই পারে। তবে বলে দেয়, বিএনপি গিয়ার আগে খেয়েছিল সার আর বিদ্যুতে, এইবার খাবে এই যে তেলে। বিএনপির কপালে খুব শনি আছে বললে আমার মনে হচ্ছে। এখন ভারত কোন রকম ভাবে যদি একটু পিছলে যায়, যদি ভারত একটু পাশ কেটে যায়, তাহলে এই সরকারের কপালে খুবই শনি আছে। আবার আরেক মন্ত্রী নাকি বলেছে যে 1 মাস গাড়ি না চালালে কি হবে, একটু হাঁটতে পারেন না। আবার আরেক, মানে এক এক মন্ত্রী এখন এক এক কথা, কবে না জানে। এরা বলে ভাত না খায় থাকলে কি হয়, রোজার দিনে কি রোজা ছিলেন না, এটাও বলে ফেলতে পারে। তারপরে এও বলে ফেলতে পারে যে সুদানের মানুষ কি না খায় থাকে না, আফ্রিকার জঙ্গলে কি মানুষ থাকে না, বিল্ডিং এ যদি কারেন্ট না থাকে, গ্যাস না থাকে, কবো আফ্রিকার জঙ্গলে কি মানুষ থাকে না। যুক্তির তো এদের অভাব নাই, কারণ যখন যারা ক্ষমতায় থাকেন তারা হয়ে যান মহাজ্ঞানী মহাজন। তারা যে পথে করিবেন গমন, আমাদের তাদের পিছে পিছে যেতে হবে, তাদের কথাই আমাদের শুনতে হবে, কারণ আমরা তো বাধ্য। আমরা না আদালতে যেতে পারি, না কথা বলতে পারি, না লিখতে পারি তাদের বিরুদ্ধে। এখন সবচেয়ে মজার বিষয় হইলো যে আন্দোলনের মাঠে কিন্তু কেউ নাই, কিন্তু কে নেতা হবে, কে খেতা হবে, তা নিয়ে আলোচনা শুনতেছি। নেতৃত্বের পরিবর্তন দরকার, কোনো সন্দেহ নাই, ন্যাচারালি এটা দরকার। তাদের সরকারের উচ্ছেদ ঘটেছে, পতন ঘটেছে, শুধু এই কারণে নয়, স্বাভাবিকভাবে নেতৃত্বের পরিবর্তন দরকার। নেতৃত্বের পরিবর্তন আনলে কাজে গতি বাড়ে। কিন্তু এই মুহূর্তে নেতৃত্বের যদি সারা দেশে পরিবর্তন আনে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আওয়ামী লীগের লোকসান হবে, আওয়ামী লীগ বিপদে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে, আভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হবে। যারা পদের আশা করে বসে আছে, মনে করেন আমাকে যদি এখন জামালপুরের নেতা বানায় দেয়, কথার কথা যদি আমাকে বানিয়ে দেয়, জামালপুরের কমিটি স্থবির হয়ে যাবে, বলবে যে কোথাকার কোন বৈরাগী 2 দিনে বৈরাগী কই থেকে আসছে, বলবে এটাকে আমাকে, যারা তো কোনোদিন মাঠে দেখি নাই আমরা, ওর নেতৃত্ব কেন মানব, এরকম হবে। আবার আওয়ামী লীগের ভিতরে তো গেল আমার কথা, ঠিক আছে, কথার কথা বললাম,
যে কেন বললাম, অনেকের নাম আমরা এরকম দেখছি, যারা আওয়ামী লীগ করে না, পদে নাই, তাদের নামও দেখলাম আসছে। এমনকি আমার পছন্দের একজন আছে, ইন্দিরার নামও আসছে। আমি হাসলাম, ইন্দিরা কোনোদিন আওয়ামী লীগের নেতৃত্বে আসবে না। আমি তাকে ব্যক্তিগতভাবে যতটুকু বুঝি, তাকে নেতৃত্ব দিলেও সে নিবে না। যদি তার নাম চলে আসছে, দেখলাম যে মানে অনেকটা ট্রল করেছে, তারা তার নামও লিখেছে, আমি দেখেছি। সে নেতৃত্বে যাবে না, কারণ নেতৃত্বের মানুষ যেমন আমি কোনোদিনই নেতৃত্ব নিতে পারবো না, আমরা নেতৃত্বের উপযোগী না, আমাদের কাজ আলাদা। যেমন আপনাকেও যদি মনে করি আওয়ামী লীগ নেতৃত্ব দেয়, কথার কথা দায়িত্ব দিল, আপনি এটা ফেল করবেন, কারণ আপনার জগৎ আলাদা, আপনার অভিজ্ঞতা, আপনার মেধা, আপনার যোগ্যতা, আপনার প্রজ্ঞা ভিন্ন দিকের, আপনাকে ওই জায়গায় দিতে হবে যদি দেয়, কথার কথা। আমারও বেলাও তাই। কিন্তু আওয়ামী লীগের ভিতরেও যদি এখন নেতৃত্বের রিসাফল করে, তারা নতুন করে চেঞ্জ আনতে চায়, তাহলে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য ক্ষতি হবে। মনে করেন পুরনোদের বাদ দিলেন, ধরে নিলাম আপনি পুরনোদের বাদ দিলেন, ধরে নিলাম আপনি ওবায়দুল কাদের সাহেবকে বাদ দিলেন বা তাকেও অবসরে দিলেন, ধরে নিলাম হাসান মাহমুদকে অবসরে দিলেন, ধরে নিলাম এরকম আরো যারা আছে, মির্জা আজমকে অবসরে দিলেন, বা নাসির শামীম ওসমানকে অবসরে দিলেন, কথার কথা। তাহলে কি হবে? তার যে একটা বলয় আছে, এটা কাজ করবে না, নিষ্ক্রিয় হয়ে যাবে। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু একটা মারাত্মক বদগুণ আছে, সেটা হলো নেতা, তার ব্যক্তিগত পছন্দের নেতা না থাকলে সে সক্রিয় হয় না। এটাও একটা সমস্যা, এই দেশে সব দলেরই এই সমস্যা। বিএনপির ওই সমস্যা, আওয়ামী লীগের ওই সমস্যা, জাতীয় পার্টির ওই সমস্যা। বাংলাদেশে এই সমস্যাগুলো আছে। ইভেন বামপন্থী যারা মেধাবী মেধা রাজনীতি করে, তাদের মধ্যে এই সমস্যা আছে, বরং তাদের আরো বেশি আছে। তো বিএনপি যদি, আওয়ামী লীগ যদি এই মুহূর্তে দেখেন, আপনি বিএনপি তো সাহস পাচ্ছে না স্থানীয় নির্বাচনে যাইতে, কেন? তারা এখন ক্ষমতা, কারণ জানে স্থানীয় নির্বাচনে ঘোষণা দিলেই উপদলীয় কোন্দল শুরু হয়ে যাবে। এই ভয়ে তারা প্রশাসক নিয়োগ করতেছে। এই কারণেই তো তারা ইলেকশন দিবে না, তাই না? আর কোন কি কারণ, ক্ষমতা ইলেকশন কেন দিচ্ছে না? কারণ তারা জানে এই মুহূর্তে ইলেকশন দেওয়া মানেই নিজের দলের মধ্যে খুনোখুনি, হানাহানি, দলীয় উপদলীয় কোন্দল সংঘর্ষ শুরু হয়ে যাবে। সে কারণে ভয় করে। তেমনি আওয়ামী লীগ যদি এই মুহূর্তে, এমনি আওয়ামী লীগের এই মুহূর্তে বিপর্যয়ের সময়, এই মুহূর্তে হয়তো আমার দৃষ্টিতে তারা মুখপাত্র রাখতে পারে, যে এরা হচ্ছে মুখপাত্র, এরা কথা বলবে, স্পোক্স পারসন, স্পোক্সম্যান বানাবে। সেটা একজন হইতে পারে, 2 জন হইতে পারে, 10 জন হইতে পারে, 20 জন হইতে পারে, স্পোক্স পারসন দিতে পারে নেতৃত্বের। আমি মনে করি এই মুহূর্তে যদি পরিবর্তন ঘটায়, তাহলে আওয়ামী লীগ পিছিয়ে যাবে 1-2 বছর। এটা আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত রাজনৈতিক মাঠে ময়দানে কাজ করেছি, তো দেখেছি, বিভিন্ন সংগঠনের কার্যক্রম দেখেছি, আমরা নিজেরাও তো রাজনীতির একটা সংগঠনে ছিলাম, আমরা দেখেছি কি কি ঘটে। তো এটা আওয়ামী লীগের জন্য বিপর্যয় হবে। আমি মনে করি এই কমিটি যেগুলো আপনি, আর আমার ধারণা যে এটা হয়তো আওয়ামী লীগ ভিতরে কোনো পরিকল্পনা নিয়েছে, কিছু পরিবর্তন আনবে, হয়তো কিছু পরিবর্তন করবে। তো এগুলো শুনে হয়তো কেউ ভয়ে এগুলো করতে পারে, বা অতি উৎসাহী হয়ে বলতে পারে, বিভিন্ন কারণে এটা তারা বলতে পারে। তবে এই মুহূর্তে আওয়ামী লীগের, আমি মনে করি রিসাফল না করে, নেতৃত্বে পরিবর্তন না এনে তাদের স্পোক্স পারসন নিয়োগ দেওয়া উচিত, যারা নেতা নয়, কিন্তু এরা এই মুহূর্তে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে বিবেচিত হবে। এইরকম 10 জন, 20 জন বা 100 জনের একটা কমিটি বা 101 জনের কমিটি করতে পারে, বা এত করলে আবার অতি সন্ন্যাসীতে গাজা নষ্ট হয়ে যেতে পারে, কিছু কমাতে পারে। আর যদি বিজ্ঞ মনে করে, তাহলে মনে হয় 100, কারণ আওয়ামী লীগ যত বড় দল, 100 জন করলে খুব একটা ভুল হবে না। তারা একটা স্পোক্স পারসন কমিটি করতে পারে মুখপাত্র হিসেবে, মানে একক নয়। যেমন আমরা গণজাগরণ মঞ্চ করেছি, ইমরান খান ছিলেন, ইমরান সরকার ছিলেন আমাদের, ইমরান এই সরকার ছিলেন আমাদের মুখপাত্র। ওরকম একটা মুখপাত্র তারা বানাইতে পারে, 1 জন, 2 জন, 10 জন, 20 জন, 100 জন, এটা করতে পারে। এই মুহূর্তে দলীয় রিসাফল দিলে আওয়ামী লীগ বিপদে পড়ে যাবে। এটার সুবিধা পেয়ে যাবে, মানে এটা সুবিধা পেয়ে যাবে বিএনপি এবং জামাত, আর আমার ভাবির পোলারা সুবিধাটা এটা আমার ব্যক্তিগত অভিমত। জি। গত সোমবার রাতে গ্রেপ্তার হয়েছে 111-এর অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসিদ উদ্দিন চৌধুরী। গতকাল বুধবার রাতে মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মামুন খালেদ। মাত্র দুদিনের মাথায় দুজন গুরুত্বপূর্ণ সাবেক সামরিক কর্মকর্তার গ্রেপ্তারের প্রেক্ষিতে এখন একটি প্রশ্ন উঠেছে, এরপরে তাহলে কার পালা? সে কি সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া? রাজনীতির এই খেলাটা, এই যে সাবেক সেনা প্রধানদের গ্রেপ্তার, এটা কিন্তু আমরা অনেকেই ধারণা করতে পারিনি। বিশেষ করে তারেক রহমান যখন একটা ধারণা দিয়েছিলেন যে তিনি কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না, এবং তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল রুমির কাছে
তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশও করেছিলেন। কিন্তু এই দুটো গ্রেপ্তারের পরে এই আলোচনাটা এখন নতুনভাবে আসছে। কি অপরাধ ছিল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, সেটি নিয়ে আমি আপনাদের সাথে আগেই কথা বলেছি। এখন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মামুন খালেদের কি অপরাধ? তিনি এই 111 সরকারের সময়ে তিনিও একজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ছিলেন এবং তিনি 2008-এর শেষ দিকে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো ডিজিএফআই এর একটা অংশ তার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জলসিঁড়ি প্রকল্প আর্মি অফিসারদের জন্য একটা খুব দৃষ্টিনন্দন একটা হাউজিং প্লট করা হয়েছে, বিশাল প্রজেক্ট করা হয়েছে, সেই প্রজেক্টের সাথেও তিনি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছিল। গত বছরের মে মাসে তার এবং তার স্ত্রীর বিদেশ যাত্রার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর থেকে, তার বাসা থেকে না। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে যেমন বারিধারা ডিওএইচএস এর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে করা হচ্ছে বাসার বাইরে অন্য জায়গা থেকে। তো এখন যেটা শুরুতেই বললাম যে এর পরে কি তাহলে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, আমি যখন ইকবাল করিম ভূঁইয়া নামটি বললাম আপনি তখন হয়তো ভাবছেন যে তা কি করে হয়। এই লোকটাকে জুলাই আগস্টে লাল বিপ্লবী হিসেবে দেখা গেছে। হ্যাঁ, তিনি রাওয়ায় প্রাক্তন সামরিক কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছেন, তিনি রাজপথে নেমেছেন, তিনি শেখ হাসিনার সরকারের পতনের জন্য আন্দোলন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবার জন্য তিনি চেষ্টা করেছেন। তো ইকবাল করিম ভূঁইয়ার জুলাই আগস্টের ভূমিকা 2024 সালের, তার সাথে তার অতীতে বিশেষ করে সেনা প্রধান হিসেবে কিংবা তারও আগে তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে যখন দায়িত্ব পালন করছিলেন, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, সেই বিষয়গুলো আপনি কিন্তু মেলাতে পারবেন না। এই ইকবাল করিম ভূঁইয়া সেই নাটের গুরু যে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে বাসভবন থেকে বের করার ব্যাপারে মূল ভূমিকা পালন করেছিল। জেনারেল জিয়াউর রহমান যে বাড়িটাতে ক্যান্টনমেন্টে থাকতেন, এটা ছিল একটা এ গ্রেডের প্রপার্টি। সেনা আইন অনুযায়ী কোনো এ গ্রেডের প্রপার্টি কাউকে দান করা যায় না। কিন্তু আপনারা জানেন যে একটা বিশেষ পরিস্থিতিতে জেনারেল এরশাদ এটি দান করেছিলেন জেনারেল জিয়ার স্ত্রী এবং পরিবারে। তাহলে এই ইকবাল করিম ভূঁইয়া সেটা পয়েন্ট আউট করে বলেছেন, যেহেতু এ গ্রেডের প্রপার্টি হ্যান্ড ওভার করা যায় না, কাউকে দেওয়া যায় না, সো ইট ওয়াজ ইললিগাল। সো কাগজে কলমে তাকে দেখে তাদের উচ্ছেদ করা হয়েছে, পরবর্তীতে বাড়িটা ভাঙা হয়েছে। কি করা যেত, যেটা করা হয়নি, আমি আলাপ করে জেনেছি যে প্রথমে এই এ গ্রেডের প্রপার্টিটাকে ডিগ্রেড করে ডাউনগ্রেড করে এটাকে বি গ্রেডের প্রপার্টি করা যেত এবং বি গ্রেডের প্রপার্টি করে তখন এইটা বেগম জিয়াকে দেওয়া যেত। কিন্তু যেহেতু দেওয়া হয়নি, যেহেতু দেওয়ার সময় একটা আইনের ব্যত্যয় ঘটেছিল, সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালনরত এই লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তখন সেটি পয়েন্ট আউট করেন এবং পরবর্তীতে বেগম জিয়ার উচ্ছেদ, বাড়ি ভাঙা সব কিছুতে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। এবং বেগম জিয়ার এই বাড়ি যখন ভাঙা হয়, তার যখন উচ্ছেদ হয়, এই সব কিছু ভিডিও করেছিলেন একজন সেই সময় মেজর পদের সামরিক কর্মকর্তা। তাকে আপনারা চেনেন? ইউটিউবে নিউ ইয়র্ক থেকে খুব বড় বড় কথা বলে, আমাদের এক ছোট ভাই। সে নিজে এই বাড়ি ভাঙার এই কাজগুলোতে ভিডিওর দায়িত্ব পালন করছিল। তো এই ইকবাল করিম ভূঁইয়া আওয়ামী লীগ আমলে এত বেশি বেনিফিট নিয়েছেন এবং অনেকে বলে এই যে জিয়াউর রহমানের বাড়ি ভাঙা, তাদের উচ্ছেদ করা, এর প্রধান পুরস্কার হিসেবে তিনি সেনা প্রধানের পদও পেয়েছিলেন। তিনি কিন্তু একটা 2 বছরের লং কোর্স করা আর্মি অফিসার না, তিনি 9 মাসের একটা শর্ট কোর্স করা লোক, যিনি সেনা প্রধান হয়েছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে 250 মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্ল্যান্ট নিয়েছিলেন, যেটা মালয়েশিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চার করেছিলেন এবং পরবর্তীতে নিজের অংশটা বিক্রি করে মিলিয়ন মিলিয়ন ডলার তিনি আর্ন করেছেন। তার ডিওএইচএস এ একটা বাড়ি, সম্ভবত মহাখালীতে তার একটা বাড়ি, জায়গায় বাড়ি করেছেন। সেই বাড়ি করতে গিয়ে যদি প্ল্যান মানেননি, যে নিয়ম কানুন সবকিছুর ব্যত্যয় করেছে ব্যক্তিগত ক্ষমতা দেখি। তিনি 2009 সালের ডিসেম্বরে জলসিঁড়ি আবাসিক প্রকল্প, যেটার কথা বলছিলাম, সেটা চেয়ারম্যান নির্বাচিত হন এবং 2010 সালের 23শে অক্টোবর এই
জলসিঁড়ি প্রজেক্টে অনেকের কাছ থেকে জমি জোর করে নেওয়া হয়েছে, নামমাত্র টাকায় নেওয়া হয়েছে। তো গ্রামবাসীরা দলবদ্ধ হয়ে তারা এটার প্রতিবাদ জানিয়েছিল, তারা এই জমি জলসিঁড়ি প্রজেক্টে দিতে চায়নি। তখন সেনা ক্যাম্প থেকে গুলি করা হয়েছিল এবং সেখানে প্রচুর লোক হতাহত হয়েছিল। কিন্তু সেখানে এই তখন ডিজিএফআই দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দিয়ে এই হত্যা মামলা করতে দেওয়া হয়নি। গ্রামবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল এবং শক্তি দেখিয়ে তাদের আইনি যে অধিকার সেটিও তাদের রক্ষা করা যায়নি। তো এই হলো ইকবাল করিম ভূঁইয়া, শেখ হাসিনা সরকারের অন্যতম বেনিফিশিয়ারি। পরবর্তীতে তিনি ভুল বদলেছেন এবং নিজেকে বাঁচানোর জন্য তিনি অনেক কাহিনী করেছেন। একজন সাবেক সেনাপ্রধান হওয়া সত্ত্বেও তিনি আইসিটিতে গিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছেন। সো এখন তার সেই আমলনামা ধরে টান পড়েছে এবং তিনি ব্যক্তিগতভাবে ভয়ে আছেন। তিনি আশঙ্কা করছেন যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। শুধু যে সেনা কর্মকর্তারাই গ্রেপ্তার হবে তা না, 111-এর সাথে জড়িত অনেক সুশীলও কিন্তু গ্রেপ্তারের তালিকায় রয়েছেন। সেই সময় যেসব সুশীল এই 111 সরকারের পালে হাওয়া দিয়েছিল তাদের দিকেও গোয়েন্দারা নজর রাখছে এবং কয়েকজন দেখলাম বেশ ভীত সন্ত্রস্ত এবং তারা বলছে যে আমরা কি অন্যায় কিছু করেছিলাম কিনা, তারা ভুলে গেছে। তাদের মধ্যে একজন, তিনি বিশেষ আতঙ্কে আছেন এবং তিনি, তাকে আমি নাম না বললেও আপনারা চিনবেন। তিনি জাতিকে বলেছিলেন যে শেখ হাসিনার সরকার $16 বিলিয়ন প্রতি বছর পাচার করেছে, এরকম একটা কাল্পনিক হিসাব দিয়েছিল, যেটা এই 15 বছরে হিসাব করলে অনেক টাকা হয়ে যায়। তো ন্যাচারালি তাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এই ফিগারটা পেলেন কোথায়। তো বলেন যে আমি কি করব, আমাকে তো এজেন্সি থেকে সাপ্লাই করেছে। তো এজেন্সি থেকে সাপ্লাই করছে আপনি বলছেন কেন? আপনি মিথ্যে কথা বলে একটা সরকারের উপরে একটা কালিমা লাগিয়ে দিলেন এবং আজকে আপনি ভয় পাচ্ছেন। আপনি 111-এও একই কাজ করেছেন, ইউনূসের এই 18 মাসেও আপনি একই কাজ করেছেন, সেই দালালি, ক্ষমতার পদলেহন করেছেন। তো আজকে যখন টান পড়েছে আপনি গ্রেপ্তারের ভয় পাচ্ছেন, দেখা যাক গ্রেপ্তার হন কিনা। তবে তারেক রহমান যে 111-এর সেই হিসাব ভোলেননি, তিনি প্রতিশোধ নিতে ব্যস্ত হয়ে পড়েছেন এবং এই সিদ্ধান্ত গ্রহণে জামাতের কাছ থেকেও সরকারের উপর একটা প্রেশার আছে। সুতরাং সেটিও তারেক রহমানের এই সিদ্ধান্ত গ্রহণকে ত্বরান্বিত করছে। এখন আমরা অপেক্ষা করি, দেখা যাক আগামীতে কাকে গ্রেপ্তার করা হয়। প্রিয় বন্ধুরা, আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এখনো প্রতিকূল পরিবেশেই স্বাধীনতা উদযাপিত হয়। ইউনূসের আমলে তো আপনারা দেখেছেন, এবার অন্তত কিছুটা উন্নতি হয়েছে। আজকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হয়েছে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। একটা বিষয় যে আজকে ইকবাল করিম ভূঁইয়া কিন্তু এই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যাননি, অর্থাৎ তিনি ইতিমধ্যেই একটা প্রিপারেশন হয়তো নিচ্ছেন যে কোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হতে পারেন। গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম, তাতে বলেছিলাম যে জাহাজ ভিড়লেই প্রতিবেশী দেশগুলো মানে পাবেন, তেল পাবেন। পরশুদিন মোদি পুতিনের সঙ্গে কথা বলেছিলেন, সে কথাও আমরা গতকালকে আলোচনা করেছি। আপনাদের মতামতও আপনারা দিয়েছেন, সবাই ভালো মতামতই দিয়েছেন। তো এখন দেখবেন আমার কমেন্ট অনেক কম, আমি কমেন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছি, তার জন্য কমেন্ট অনেক কম আসে। ওই জন্য আপনারা ভাবেন কেউ বোধহয় কমেন্ট করছে না, তা নয়, কমেন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছি। আচ্ছা, আজকে আমাদের কাগজে, কালকে যেটা বেসরকারিভাবে জানিয়েছিলাম, আজকে আমাদের কাগজে সরকারিভাবে তেল মন্ত্রক থেকে জানানো হয়েছে যে ফেব্রুয়ারিতে দ্বিগুণ তেল আসছে রাশিয়া থেকে, ফেব্রুয়ারির দ্বিগুণ তেল আসছে রাশিয়া থেকে। ফেব্রুয়ারির দ্বিগুণ, যা এসেছিল ফেব্রুয়ারিতে তার থেকে দ্বিগুণ আসবে। তার মানে তেলের জটটা আপাতত কাটলো, এবার গ্যাসের জটটা কাটাতে হবে। তার জন্য ভারতবর্ষ অন্য রুট দেখছে এবং আমাদের ইরানের সঙ্গে তো কথাবার্তা চলছে।
এখন যেটা বলা হচ্ছে সেটা আমি আগে পরে শোনাই আপনাদের। আমি যেটা গতকালকে বলেছিলাম আপনাদের, বেসরকারিভাবে আজকে সরকারিভাবে বলা হচ্ছে, রাশিয়া থেকে তেল কেনা হচ্ছে, সুবিধাজনক পরিস্থিতি তৈরি হলে ইরান থেকেও তেল জ্বালানি কিনতে ভারত তৈরি বলে সরকারি সূত্রের দাবি। পশ্চিম এশিয়া যুদ্ধের ফলে অশোধিত তেল এবং রান্নার গ্যাসের যোগান সংকট নিয়ে তৈরি হয়েছে। সেখান থেকে ভারতে আসার পথে জ্বালানি বহনকারী একাধিক জাহাজ হরমুজ প্রণালীতে আটকে পড়েছে। এই পরিস্থিতিতে পণ্যগুলিকে বিকল্প উৎসের সন্ধানে নেমেছে ভারত। সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা এবং শোধনাগারগুলি রাশিয়া থেকে 6 কোটি ব্যারেল অশোধিত তেল কিনছে, তা এপ্রিলে ভারতে পৌঁছাবে। মার্চে আসবে। রাশিয়ার প্রায় একই পরিমাণ তেল যা ফেব্রুয়ারি থেকে কেনা হয়েছিল তার দ্বিগুণ। একই সঙ্গে সরকারি সূত্র জানিয়েছে ইরান থেকে 1000 এলপিজি কিনছে নয়াদিল্লি। অরোরা নামের একটি জাহাজ শীঘ্রই ভারতে পৌঁছাতে পারে। জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহার অবশ্য দাবি, এমন কথা তার জানা নেই। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, ইরানের 50 লক্ষ ব্যারেল অশোধিত তেল কিনছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। সরকারিভাবে যদিও এই তথ্য জানানো হয়নি। ভারতের শোধনাগারে ওই তেল থেকে পেট্রোল ডিজেল তৈরি হয়ে বিশ্ব বাজারে সরবরাহ হলে যোগানের সমস্যা অনেকটাই মিটবে। তার মানে বিশ্ব বাজারে, আমি গতকালকে দিয়েছিলাম যে বিশ্ব বাজারে তেল রপ্তানি এবার ভারত করবে, কারণ ভারতের তেল শোধনাগার প্রচুর আছে এবং তাদের ক্যাপাসিটি প্রচুর। ভারত অশোধিত তেলের জন্য আমদানি নির্ভর হলেও দেশের শোধনাগারগুলির উৎপাদন ক্ষমতা বিপুল। আজ তেল মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মার দাবি, সংস্থাগুলি কোথা থেকে তেল কিনবে তা পুরোপুরি নীতিগত এবং তাদের বাণিজ্যিক সিদ্ধান্ত। ইরানের থেকে জ্বালানি কেনা হলে কিভাবে তার দাম মেটানো হবে তার উত্তর দিতে চাননি তিনি। মানে উত্তরটা আমি জানি কিন্তু পরে বলবো। দামটা কি করে মেটাবে উত্তরটা আমি জানি। মোদিজি রাশিয়া যান, রাশিয়া গিয়ে পুতিনের সঙ্গে কথাবার্তা হোক, ইরানের আরাগাছি আসুন, আরাগাছি আসুন, কথাবার্তা কমপ্লিট হলে ওই কিভাবে সুদ হবে সে খবরটা কিন্তু আমি জানি, কিন্তু এখন বলবো না। এখন বললে জিনিসটা খারাপ হবে। তো যাই হোক, মানে কিছু কিছু খবর আছে যেগুলো লিক করে আসে, সেগুলো তো বলাটা ঠিক নয়, কারণ তাতে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। মানে যিনি আমায় বলছেন, তিনি তো বিশ্বাস করে বলছেন, তিনি আর ভবিষ্যতে কোনো রকম খবর টবর আমায় দেবেন না। ফলে আমি যেটা কালকে বলেছিলাম যে তেল জাহাজ ভিড়লেই, ডকে ভিড়লেই তেল পাবে আমাদের সমস্ত দেশগুলো, যাদেরকে আমরা তেল দিই। এটা আজকে একটা সরকারি সিলমোহর পড়লো। এদিকে যুদ্ধের তো মানে থামাথামির কোনো লক্ষণ নেই। ট্রাম্প যদিও বলছেন 5 দিনের উনি যুদ্ধ বিরতি দিয়েছেন, উনি কিন্তু মেরে যাচ্ছেন। আর ইরানও সমানে মেরে যাচ্ছে। ইরান এমন মারছে, একদিনে গতকাল রাতে ইসরায়েলের 10টা জায়গায় ক্লাস্টার বোম ফেটেছে। মানে বাড়ি ঘরদোর আজকে যা বেরিয়েছে সেগুলো দেখানো যাবে না, বাড়ি ঘরদোর ধ্বংসাবশেষ হয়ে গেছে একদম ইসরায়েল। আর সেই ইসরায়েল নেই এখন। নেতানিয়াহু একটা জায়গায় বেরিয়েছিলেন, মাঝে উঠেছিল না, নেতানিয়াহু মারা গেছেন, এআই দিয়ে করা হচ্ছে, 10টা আঙুল দেখা গেছে। নেতানিয়াহু কালকে বেরিয়েছিলেন। কালকে বেরিয়ে উনি একটুখানি পাবলিকের সঙ্গে কথা বলছিলেন, তাদের সাহস দিচ্ছিলেন। এই সময় একটা মিসাইলের আওয়াজ হয় দাম মোড়ে, আর নেতানিয়াহু সেই যে দৌড়, সেটা সমাজ মাধ্যমে একেবারে ভাইরাল হয়ে গিয়েছে। নেতানিয়াহু শব্দ পেয়ে পাঁই পাঁই দৌড়চ্ছেন। ভিডিওটা বড় মজার ভিডিও, আমি লাগালে আমি একটা আমি স্ট্রাইক খেয়েছি। আমি আর ওই জন্য ভিডিও লাগাই না, একটা স্ট্রাইক খেয়ে গেছি। তো ওই জন্য যুদ্ধের ভিডিও আমি লাগাও না, আর লাগিয়ে আবার আমি স্ট্রাইক খেয়ে আমি আমার চ্যানেলটির 12টা বাজাতে চাই না। ফলে আমি মুখে বলে দিচ্ছি, আপনারা সমাজ মাধ্যমে তো খোঁজ করলেই আপনারা নেতানিয়াহুর দৌড় দেখতে পাবেন। মিসাইল ফাটলে নেতানিয়াহুর দৌড় দেখলে দেখতে পাবেন নেতানিয়াহু কিরম দৌড়াচ্ছে। এখন যদি এত ভয় থাকে তাহলে কেন পেছনে আঙুল দিয়ে ইরান ঝগড়াটা করা? যদিও ভারতবর্ষ ইসরায়েলের বন্ধু, ইসরায়েলের সঙ্গে আছে, কিন্তু ইরান তো বলেছিল আমরা নিউক তৈরি করছি না। তোমরা বলেছো আমরা নিউক করা বন্ধ করে দিয়েছি, আমরা আমাদের ইউরেনিয়াম এনরিচ করছি, আমরা 15% পর্যন্ত
যেটা আমাদের জ্বালানি ফালানির ক্ষেত্রে আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করব। সহ্য হলো না, আমেরিকার বাহাদুরের সহ্য হলো না। আমেরিকা বাহাদুর গিয়ে দাঁড়াম দাঁড়াম করে মেরে দিল। কোনো লক্ষ্যই কিন্তু পুরো নয়, না রেজিম চেঞ্জ হয়েছে, না নিউক বন্ধ করেছে, না মিসাইল তৈরি বন্ধ করেছে, উল্টে কি করলো, উল্টে সমস্ত কিছু আপনার ধ্বংস করে দিল। তো যাই হোক, যুদ্ধ যে এখনই থামছে না সেটা ইঙ্গিতটা আমি আগেও দিয়েছিলাম, আবারও দিচ্ছি, যুদ্ধ থামছে না। হ্যাঁ, ভারত যাচ্ছে কি করতে? ভারত যাচ্ছে হরমুজটাকে ক্লিয়ার করতে, যাতে ভারতীয় জাহাজগুলো সেখান থেকে আসতে পারে। ভারত চাইছে টানুক লম্বা। ভারত কেন যুদ্ধবিরতি যেতে চাইবে? ভারতকে জিজ্ঞেস করেছিল? মালিক যখন আক্রমণ করলো ভারতকে জিজ্ঞেস করেছিল? তাহলে এদোর ওদোর ঘুরে ঘুরে মালিক যখন ব্যর্থ হয়েছে তখন এখন ভারতের মোদির পায়ে এসে পড়েছে যে এবার আপনি যুদ্ধটা বন্ধ করার ব্যবস্থা করুন। ভারত কেন করতে যাবে? খেঁচ লম্বা খেঁচ যুদ্ধ এখন 40 ট্রিলিয়নে পৌঁছে গেছে। আমি যেটা বলছিলাম, ধার, আমেরিকার ধার 39 থেকে 40-এ পৌঁছেছে। এটা আর 1 বছর গেলে পরে মোটামুটি বছরখানে যদি টানতে পারে তাহলে পরে মোটামুটি 50 ট্রিলিয়ন পৌঁছে যাবে। একেবারে আমেরিকার ইকোনমি একেবারে ধ্বংস। এদিকে আবার যত জেরাল আছে, ফোর্ড আছে, সমস্ত জাহাজ ফাহাজ নাকি ওইদিকে রওনা করিয়েছে। আর রওনা করিয়ে লাভ কি? জাহাজ তো ইরানের যে পারস্য উপসাগরের পেছন দিকে একেবারে 800 নটিক্যাল 1000 নটিক্যাল মাইল দূরে দাঁড় করিয়ে রেখে দিয়েছ। এত তোমাদের দম! আমি বলেছিলাম না, দম থাকলে, হিম্মত থাকলে ইরানের মাটিতে পা দিয়ে দেখা। যা ঠেঙানি খাবে না, আর যত লাশ পড়বে। ওদের দেশে কি বলে আমি জানি না, ওরা ডেড বডি বলে। আমরা যেমন বলি শহীদ, ওরা ডেড বডি বলে। যে কত যে পড়বে তার কোনো ইয়ত্তা নেই। তো যাই হোক, সেটা একটা বিক্ষোভের কারণ হতে পারে। সেটা তো ট্রাম্প ভয় পাচ্ছেন। ট্রাম্প সব দিক দিয়ে ঘেরা পড়ে গেছে আর কি। মালিক এখন ঘেরা পড়ে গেছে। মালিক এখন বেরোবার জন্য হাঁক পাক করছে, কিন্তু মালিক এত তাড়াতাড়ি বেরোতে পারবেন না। মালিক এখানে ফেসে গেছেন। মালিক প্রতিবার যুদ্ধ বাঁধিয়ে মালিক কেটে পড়েন, এবার মালিক ফেসে গেছেন। কারণ মালিককে মারার জন্য ওখানে হুতি আর হিজবুল্লাহ বসে আছে। কিন্তু তারা কিন্তু একটা ড্রোন, কিন্তু খবরটা সত্যি, যে টেক্সাসের একটা তেল শোধনাগারে, সব থেকে বড় তেল শোধনাগারে মেরে দিয়েছে। এবার বাকি শহরগুলোতে মারবে না, তার কি গ্যারান্টি আছে? ফলে এই যে যারা এখন দুহাত তুলে নাচছে যে আমেরিকা টাইট করে দেবে, টাইট করে দেবে, আমেরিকা এখন নিজে টাইট হয়ে গেছে। আমেরিকার অবস্থা কিন্তু খুব খারাপ। ট্রাম্প এখন ওই ইঁদুর কলে পড়ার মতো অবস্থা ট্রাম্পের। এখান থেকে মুক্তির উপায় এত তাড়াতাড়ি হবে না। আর ভারত এত তাড়াতাড়ি ট্রাম্পকে মুক্তি দেবে না। যত ভারতকে জ্বালিয়েছে তার প্রত্যেকটা হিসেব চুন চুনকে নেবে। তো যাই হোক, আমি যেটা গতকালকে বলেছিলাম, যে তেল যদি জাহাজ যদি ফেরে তাহলে সবাই তেল পাবেন। এখন ফেব্রুয়ারিতে যা আসছে তার দ্বিগুণ তেল আসবে। সুতরাং তেল এবং গ্যাসগুলোর সমস্ত যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলোকে সব ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। শুধু জাহাজ, গ্যাস নিয়েও চিন্তা করতে হবে না। এটা খুব সাময়িক, এই সময়টা কেটে যাবে। আপনারা সবাই ব্যস্ত হবেন না, সব ঠিক হয়ে যাবে। একটু সাময়িক কষ্ট সকলেরই হচ্ছে, উদ্বেগ সকলেরই হচ্ছে। তা আমাদের সরকার যেমন সবাইকে বলছে যে সব ঠিক আছে, এবং তেলের পাম্পে গেলে আপনি দেখবেন যে আমাদের তেলের পাম্প পুরো ফাঁকা। গাড়ি আসছে, তেল নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, গ্যাসের সমস্যা আছে, গ্যাসের জন্য আমাদের লম্বা লাইন আছে অটোগুলোর, এবং গাড়ি যেগুলো গ্যাসে চলে সেগুলোর জন্য লাইন আছে। কিন্তু এই সমস্যা বেশি দিন থাকবে না, আপনারাও বেশি উতলা হবেন না।